আসসালামু আলাইকুম। গ্রিটিংস এভরিওয়ান। সবাইকে বিসিএস ফাউন্ডার্সের পক্ষ থেকে রবিবারের প্রথম আলোতে স্বাগতম। তো আজকে হচ্ছে ১৪ জুন ২০২৬। আমরা পড়ছি প্রথম আলো। তো প্রথম পাতায় লক্ষ্য করেন যে অর্থনীতির লক্ষ্য পূরণে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের বঙ্গুর ব্যাংক খাত। তো আপনারা জানেন যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট হচ্ছে প্রণয়ন করা হয়েছে এবং এই বাজেট প্রায় হচ্ছে আকার হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা। তো অনেক বড় একটা উচ্চবিলাসী বাজেট হচ্ছে প্রণয়ন দিয়েছেন আমাদের বর্তমান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সো একটা বাজেটের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সেটি যে বাস্তবায়ন সেটির উপর। তো বাংলাদেশের বর্তমান অর্থনীতির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। গত বছর আমরা দেখেছি যে ২০২৫-২৬ অর্থবছরে আমাদের মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল সেটি ছিল প্রায় 6.5% কিন্তু আমাদের এই বছরেও আমরা দেখলাম যে সেটি ৯% এর ঘরে ছিল। তার মানে বাজেটে যেটা দেখা যায় সেটা কিন্তু বাস্তবে আসলে কার্যকরিতার উপর অনেক কিছু নির্ভর করে। তো বর্তমান দেখেন যে ব্যাংক খাতগুলা হচ্ছে আমাদের অর্থনীতির হচ্ছে অনেকটা হচ্ছে ব্যাংক খাত নির্ভর। কিন্তু ব্যাংক খাতে ঋণ খেলাপির কারণে চুয়া আ প্রায় হচ্ছে 35.7% মূলধন কিন্তু হচ্ছে আপনার এখন নেই। তো এই যে বড় সংকেত এটা কিন্তু হচ্ছে আপনার সরকারকে মোকাবেলা করতে হবে। তো এই বিষয়টা হচ্ছে এখানে এসেছে। এরপর দেখেন যে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তো আপনাদেরকে একটু বাজেট সম্পর্কে একটু ডিটেইলসে বলি। তো আমাদের যে বাজেট প্রণয়ন করা হয়েছে এটি কিন্তু ৫৫তম বাজেট। তো এই ৫৫তম বাজেটে হচ্ছে আপনার আকার হচ্ছে ৯,৩৮,০০০ কোটি টাকা এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 7.5%। তো এই বাজেটের সবচেয়ে ফ্যাসিনেশন যে দিকটা আমার কাছে লেগেছে সেটি হচ্ছে প্রায় ২৫ লক্ষ নতুন কর্মসংস্থান হচ্ছে সৃষ্টির একটা আমরা আশ্বাস দেখেছি এবং তার জন্য হচ্ছে প্রায় ৬০,০০০ কোটি টাকার হচ্ছে একটা বরাদ্দ রয়েছে। তো এই বিষয়টা হচ্ছে সবচেয়ে ভালো লেগেছে। এরপর দেখেন যে আমাদের বিশ্বকাপ শুরু হয়েছে। দ্য গ্রেটেস্ট শো অন দ্য আর্থ এবং এটার ফাইনাল হবে হচ্ছে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। তো আপনি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেন যে বিশ্বকাপের ১ম গোল হচ্ছে কে করেছে? তো এই ছিল আমাদের আজকের প্রথম পাতার খবর। এরপর একটু লক্ষ্য করবেন যে অভিমত বিশ্লেষণ কলামে একটা বিষয় এসেছে যে জলের ঘুড়ি পাল্টে দেবে খোকাবাবু এল নিনো। তো এই খোকাবাবু বা এল নিনো জিনিসটা আসলে কি? তো কলম্বিয়া বা হচ্ছে আপনার ইকুয়েডরের হচ্ছে আদিবাসীরা এল নিনোকে হচ্ছে আপনার আদর করে নাম দিয়েছিল খোকাবাবু। তো আপনারা জানেন যে পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা মেসোপটেমিয়ার যে ঝলমলে শহর সেটি গড়ে উঠেছিল টাইগ্রিস এবং হচ্ছে ইউফ্রেটিস নদীর তীরে। তো এল নিনোর সাথে আসলে এল নিনো জিনিসটা কি? এল নিনো হচ্ছে যে আপনার সমুদ্রের তাপমাত্রার হচ্ছে বৃদ্ধি। এর ফলে কি হয়? বৃষ্টিপাতহীন একটা অবস্থা হচ্ছে সৃষ্টি হয়। যার ফলে কিন্তু আপনার যদি বাংলাদেশে এখন যে অঞ্চলে বসবাস আমরা করছি, এখানে যদি এল নিনোর প্রভাব লক্ষ্য করা যায়, দেখা যাবে আমাদের যে কৃষিখাত নির্ভর যে অর্থনীতি রয়েছে, সেটি কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য আমাদের কিছু সুপরিকল্পিত আ পদক্ষেপ নেওয়া উচিত। তার মধ্যে হচ্ছে খাল খনন করে আমরা বৃষ্টিহীনতার যে চাপ রয়েছে, সেটি থেকে আমরা কিছুটা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো আমন ধানের ফলনের উপর চাপ বাড়তে পারে। আম বিভিন্ন যে আপনার ঝুঁকিপূর্ণ যে অঞ্চল আছে সেগুলোর ব্যাপারে বলা হচ্ছে। এখানে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলতে হচ্ছে আপনার রাজশাহী, নবাবগঞ্জ, তারপর দিনাজপুর, রংপুর এবং হচ্ছে বরেন্দ্র অঞ্চল হচ্ছে অন্যতম। এরপর লক্ষ্য করবেন যে এখানে আরেকটা বিষয় এসেছে যে এখনো হচ্ছে হাম প্রতিকার কি? তো দেখেন যে হাম এর মূল কারণ হচ্ছে আপনার মিজেলস নামের একটি ভাইরাস এবং এই ভাইরাসটার সংক্রমণের ফলে কিন্তু হাম হয়। তো গত বছর স্বাস্থ্য মন্ত্রণালয় হচ্ছে আপনার টিকাকেন্দ্রিক একটি ঘাটতির ফলেই কিন্তু আজকে হাম সংক্রমণ বেড়েছে এবং অনেক মানুষ কিন্তু মারা যাচ্ছে। এরপর একটা চমৎকার বিষয় দেখেছি যে গতকালকে আপনার ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে হচ্ছে আপনার কিছু শিল্পকর্ম হচ্ছে প্রদর্শনী হয়। সেখানে প্রায় ১৫ জন বিশিষ্ট চিত্রশিল্পীর ৪৬ টি আপনার শিল্পকর্মের প্রদর্শনী হয়। তো এখানে আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে শিল্পী এবং হচ্ছে শিল্পকে টিকিয়ে রাখতে হলে শিল্পকর্মকে মনিটাইজ করতে হবে। এটা খুবই ভালো ব্যাপার। কারণ আপনারা দেখেন যে দেশে অনেক প্রতিভাবান শিল্পী রয়েছে এবং তাদের যে কর্মগুলো রয়েছে এগুলোকে যদি প্রপারলি একটা চ্যানেলের মাধ্যমে মনিটাইজেশন করা যায় দেশের এখান থেকেই একটা বড় অর্থনীতি কিন্তু তৈরি করা সম্ভব।
তারপর দেখেন যে আ আন্তর্জাতিক অংশে একটা বিষয় এসেছে যে চুক্তি সই হতে পারে আজ সমঝোতার পথে ইরান এবং যুক্তরাষ্ট্র। তো ১ম এ বলি এই যে চুক্তি এর মধ্যস্থতা করছে পাকিস্তান। তো ২ দেশের মধ্যে আজকে কিন্তু আপনার সরাসরি হচ্ছে কোনো উপস্থিতির ভিত্তিতে কিন্তু এই চুক্তি হবে না। ২ দেশের মধ্যে আপনার ইলেকট্রনিক পদ্ধতিতে এই চুক্তি হচ্ছে স্বাক্ষর হবে। তো এখন এই চুক্তির মধ্যে আসলে কি রয়েছে? তো একটু হচ্ছে আমাদের যে টাইমলাইন এটা একটু আমরা সাম আপ করি। তো ২৮শে ফেব্রুয়ারিতে আপনার যুক্তরাষ্ট্র এবং হচ্ছে ইসরায়েল হচ্ছে যৌথ হামলা চালায় ইরানে। যার ফলে দেখা যায় যে ইরানের যিনি সুপ্রিম লিডার রয়েছে আয়াতুল্লাহ আলী খোমেনি তিনি কিন্তু শহীদ হয়ে যান। এরপর ৪ই মার্চ হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ৮ই মার্চ হচ্ছে নতুন নেতা হিসেবে মোস্তফা আলী খামেনির নাম হচ্ছে ঘোষণা করা হয়। এরপর যুদ্ধ শুরু হয়। ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয় এবং এরপর থেকে কিন্তু আলোচনা চলছে। তো আমরা আশা করছি যে এই যুদ্ধ আসলে খুব একটা দীর্ঘমেয়াদী হবে না। কেননা ইরান এখন বড় একটা স্টেকে নিয়েছে। এই হরমুজ প্রণালীর উপর তাদের যে পুরোপুরি কিন্তু নিয়ন্ত্রণ রয়েছে। তো এই যে চুক্তি এর মধ্যে কিন্তু পারমাণবিক ইস্যুটা আপাতত নেই। যদিও বলা হচ্ছে যে পরবর্তী ৬০ দিনে হচ্ছে আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে। তো দেখেন যে ইরানের কাছে ৪৪০ কেজি ইউরেনিয়াম রয়েছে। এই যে ৪৪০ কেজি ইউরেনিয়াম এটির ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে সেটা হচ্ছে ইরান নিজেদের এই ইউরেনিয়াম এর যে মান রয়েছে সেটি নিজেদের দায়িত্বে কমাবে। তো এই হচ্ছে বিষয়। এরপর দেখেন যে ইউক্রেন হামলায় রুশ অর্থনীতির ক্ষতির কথা স্বীকার করেছেন পুতিন। আরেকটা ব্যাপার দেখেন G7 এর যে সম্মেলন সেটি হতে যাচ্ছে হচ্ছে ফ্রান্সে। ফ্রান্সের কোন শহরে G7 এর সম্মেলনটি হবে এটি একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন। সস্তা চীনা পণ্যের মোকাবেলায় G7 সদস্য দেশগুলোর ঐকমত্য চান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। এরপর মতামত অংশে একটা বিষয় এসেছে যে বাজেটের প্রকৃত নতুনত্ব প্রমাণিত হবে বাস্তবায়নে। এই বিষয়টি নিয়ে অলরেডি আলোচনা করেছে যে বাজেটের আসলে কার্যকারিতা তখনই আমরা উপলব্ধি করতে পারবো যখন সঠিকভাবে অ্যাপ্লিকেশন হবে। আর এবার বাজেটের ব্যাপারে একটা ডিফারেন্ট ব্যাপার রয়েছে। কারণ অনেক বছর পর আমরা একটা ডেমোক্রেটিক সরকার পেয়েছি। তো সরকার অনেক কিছু আসলে আম চাইবে যে অনেক পরিবর্তন করবে বলে আমরা মনে করি। এরপর দেখেন যে G7 সম্মেলন বিশ্ব ভাগ হয়ে গেছে কোন দিকে নতুন শাসন ব্যবস্থা। তো পৃথিবীতে এখন একটা সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে জলবায়ু পরিবর্তন ইস্যু। এটাকে অ্যাড্রেস করা হবে না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা হুমকির মুখে পড়তে পারে। তো আগামীকাল ১৫ই জুন হচ্ছে ইভিউলাবাদেতে হচ্ছে আপনার G7 নেতারা হচ্ছে একত্রিত হবে। তো এই বিষয়টা এখানে এসেছে। অলরেডি আমি বলেছি যে এটি হচ্ছে ফ্রান্সে। তারপর দেখেন যে পড়াশোনা অংশে কিছু প্রশ্ন এসেছে। ভূত্বকের গভীরতা হলো গড় গভীরতা হলো 17 কিলোমিটার। তো 47 বিসিএস একটা প্রশ্ন ছিল যে সিএল এবং সীমার মধ্য বিভাজনকারী রেখার নাম কি? এটা হচ্ছে কনরাড বিযুক্তির রেখ। তো এইগুলা হচ্ছে আপনাদেরকে মনে রাখতে হবে। তারপরে দেখেন যে অশ্বমণ্ডল কোন ২ টি আ স্তরে বিভক্ত? এটা হচ্ছে সিএল এবং হচ্ছে সীমা। এরপর দেখেন যে জাপানের ফুজিয়ামা কোন ধরনের পর্বত? এটি হচ্ছে আপনার সঞ্চয়জাত পর্বত। তো এই বিষয়গুলো হচ্ছে আপনার মনে রাখতে হবে। এরপর দেখেন যে বস্তুর ওজন সবচেয়ে বেশি হচ্ছে মেরু অঞ্চলে। তারপর অর্থ-বাণিজ্য অংশে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে মার্চেন্ট হিসেবে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক। তো আমাদের ২০২৬-২৭ অর্থবছরের যে বাজেট দেখেছেন সেখানে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৬,৯৫,০০০ কোটি টাকা। তো সরকার কিছু নতুন পলিসি নেবে। কিছু জায়গায় কিন্তু আপনার ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। তো দেখেন যারা হচ্ছে মোবাইল আর্থিক সেবাদাতা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলাকে আপনার উপর হচ্ছে কর আরোপের একটা সিদ্ধান্ত হচ্ছে উদ্যোগ নিয়েছে হচ্ছে আপনার রাজস্ব বোর্ড বা এনবিআর। তো এখানে বিষয়টা হচ্ছে এসেছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই হচ্ছে লাইক, কমেন্ট এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।